রাষ্ট্রনীতি, পরনীতি কিংবা অর্থনীতি তিনটা ইম্পর্টেন্ট বিষয় বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে যদি চর্চা করতে হয় তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। আজকে কথা বলবো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস নিয়ে। আমি আছি আরমান প্রত্যয়। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। চলেন ভিডিওটা শুরু করা যাক। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা নিয়ে অনেক মন কষাকষি কিংবা দর কষাকষি কিন্তু করছি। বর্তমানে আমরা বিশ্বাস করছি যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃত বন্ধু, সেটা আমরা বিশ্বাস করতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে হচ্ছে ইউনাইটেড স্টেটের থেকে যে একটা ভালো এক্সপোজার সেটা কিন্তু বাংলাদেশ পাচ্ছে। আমার কথা হচ্ছে একটা পার্টিকুলার কান্ট্রি থেকে যদি কিছু ফ্যাসিলিটিস গেইন করা যায়, ওয়াই শুডেন্ট উই টেক দোজ পার্টিকুলার লজ যেগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করলে বাংলাদেশের অডিয়েন্সের কিংবা পপুলেশনের জন্য অসাধারণ একটা ভালো দিক কিন্তু বয়ে আনতে পারে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ল এভার, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করা হয়। আজকে কথা বলবো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস এর ইম্পর্টেন্ট 5টা পয়েন্ট নিয়ে, যে 5টা পয়েন্ট কিন্তু আলটিমেটলি আমাদের দেশের মাঝে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে দেশের যে সামগ্রিকভাবে যে উন্নয়নটার কথা আমরা চিন্তা করছি অথবা দেশের মানুষের মনস্তাত্ত্বিক যে বিকাশের কথা আমরা ভাবছি, সেই জায়গা থেকে এটা কিন্তু এক্সট্রিম লেভেলের বেনিফিশিয়াল হতে পারে। চলুন প্রথম পয়েন্টটা নিয়ে কথা শুরু করা যাক। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস এর প্রথম পয়েন্টটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। বর্তমানে বাংলাদেশে কারেন্ট সিচুয়েশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ধরনের হচ্ছে রিলিজিয়ন নিয়ে কিংবা ধর্মীয় মতবাদের পক্ষে কিংবা বিপক্ষে অসংখ্য মানুষ কিন্তু নিজেদের মত প্রকাশ করছে। সো ফ্রিডম অফ রিলিজিয়নের মতো একটা ইম্পর্টেন্ট পয়েন্টে কিন্তু প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করা এবং অপর পক্ষ থেকে সেই জায়গায় যেন কোনো রকমের বাধা সৃষ্টি না হয়। বর্তমানে দুর্গাপূজা যাচ্ছে এবং আমাদের জায়গা থেকে নৈতিকতা অনুযায়ী, নৈতিকতা থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তাদের মৌলিক অধিকার থেকে তারা তাদের ধর্ম সুন্দরভাবে যেন পালন করতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে বদ্ধপরিকর হতে হবে। ফ্রিডম অফ রিলিজিয়ন স্পেশালি সাউদার্ন পার্ট অফ এশিয়ার মধ্যে খুব সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু পয়েন্ট, যে পয়েন্টের মাঝে যদি আমরা সবাইকে রিলিজিয়ন মেনটেনেন্সে ফ্রিডমটা দিতে পারি তাহলে ডেফিনেটলি পার্টিকুলার কোনো যখন গভর্নমেন্ট ক্ষমতায় আসতে চাইবে তখন কিন্তু সে সামগ্রিকভাবে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সবার থেকে কিন্তু ভোট পাবে এবং জনগণের মাঝে ওই সরকারকে নিয়ে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার কিন্তু নিজের মাঝে কাজ করবে। তারা ভাববে যে আমরা যদি এই পার্টিকুলার গভর্নমেন্টকে ভোট দেই তাহলে ওই গভর্নমেন্টের পক্ষ থেকেও আমাদের জন্য আমাদের নিজস্ব স্বকীয়তা কিংবা অস্তিত্ব রক্ষার্থের ক্ষেত্রে যত ধরনের ল কিংবা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনিশিয়েটিভস নেওয়া যায় গভর্নমেন্ট কিন্তু ডেফিনেটলি নিবে এবং ওই জায়গা থেকে আমাদের যে রিচুয়াল কিংবা ফেস্টিভ্যালস আছে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল রিলিজনের কথা আমি বলছি, সেই জায়গা থেকে স্বাধীনভাবে প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু সুন্দরভাবে পালন করতে পারবে এবং দেশের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দেশটাকে ব্যক্তিগতভাবে নিজের দেশ মনে করবে। সো নাম্বার 1 পয়েন্ট উড বি ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটা যদি বাংলাদেশের জনগণের মাঝেও পজিটিভ আকারে ছড়িয়ে দেওয়া যায় তাহলে ডেফিনেটলি কিন্তু বাংলাদেশের মানুষ সরকার কিংবা দেশের স্বার্থে ভালো ভালো অনেক ধরনের মতামত প্রকাশ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। নাম্বার 2 ফ্রিডম অফ প্রেস। এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার লাগে বাংলাদেশের ক্ষেত্রে। বিগত যদি আমরা সরকারের আমলগুলো দেখি, ফর এক্সাম্পল প্রিভিয়াস যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল দীর্ঘ 15 বছর, তাদের রিজিমের সময়কালে ফ্রিডম অফ প্রেস কিন্তু যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয়নি বাংলার মাটিতে। ফর এক্সাম্পল সেই গভর্নমেন্টের আমলাতন্ত্রে একজন আমলা কিংবা সচিব কোনো একটা দুর্নীতি করেছে, তখন সে সেটাকে লুকানোর জন্য প্রেসকে কিন্তু থ্রেট দিতে পারতো অথবা ব্রাইবস দিয়ে ইন্সপায়ার করতো যে পরবর্তীতে আমি যে অফেন্সগুলো করব সেগুলো কিন্তু মিডিয়ার সামনে ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু আনা যাবে না। সো উন্নয়নশীল যে দেশগুলো আছে, ডেভেলপিং কান্ট্রি কিংবা নিম্নবিত্ত দেশ, সেই দেশগুলোর মাঝে কিন্তু ফ্রিডম অফ প্রেসের বড়ই অভাব। আমরা উদাহরণ দিচ্ছিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা, যেখানে প্রত্যেকটা স্টেট অথবা প্রত্যেকটা প্রভিন্সের যে আঞ্চলিক মিডিয়া আছে সেখানে যদি কোনো একটা সরকার দলীয় লোক যদি দুর্নীতির সাথে বা অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করে তখন কিন্তু প্রেসের সেই পার্টিকুলার ফ্রিডমটা আছে ইমেন্স ভাবে, তারা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু সেই নিউজ কাভারেজটা করতে পারে এবং আলটিমেটলি যত ধরনের পানিশমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্যাট গভর্নমেন্ট সেই অনুযায়ী কিন্তু ওই সরকার দলীয় লোকটা কিন্তু পেয়ে থাকে। সো একটা দেশের ডেভেলপমেন্টের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে ফ্রিডম অফ প্রেস। নাম্বার 3
রাইট টু অ্যাসেম্বল আরেকটা চমকপ্রদ কিংবা ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা তখন কথা বলছিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে নিয়ে। আমেরিকার ফর এক্সাম্পল যদি আমি একটা উদাহরণ দেই, একটা সার্টেন গোষ্ঠী হঠাৎ করে বলে উঠলো যে ভাই পৃথিবী হচ্ছে গোলাকার, আরেকটা সার্টেন গোষ্ঠী হঠাৎ করে বলে উঠলো যে ভাই না, পৃথিবী গোলাকার হইতেই পারে না, পৃথিবী হচ্ছে সমতল কিংবা ফ্ল্যাট। হয়ে গেল দুই ধরনের, দুই ডিফারেন্ট কিন্তু মতবাদ বা দুই দাবি। তারা কিন্তু তখন সক্রিয়ভাবে রাজপথে নেমে নিজেদের যে দাবিটা সেটা কিন্তু ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া অ্যাজ ওয়েল এজ ইন ফ্রন্ট অফ দ্য গভর্নমেন্ট কিন্তু এক্সপ্রেস করতে পারবে নিজের মতামত। এখন যদি আমরা বাংলাদেশের মতো একটা দেশের কথা চিন্তা করি, আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো সেখানে কিন্তু প্রথম ক্লজ কিংবা দাবিটা কি ছিল তোমাদের মনে আছে? প্রথম ক্লজটা ছিল কোটা সংস্কারের আন্দোলন, যেটা আমরা সবাই জানি। ক্রমান্বয়ে দেখা গেল যে যখন এটা লেংদি প্রসেস হচ্ছিল ফ্রম দ্য গভর্নমেন্ট এবং যথাযথ সাপোর্ট যখন ছাত্র জনতা পাচ্ছিল না, এবং আলটিমেটলি লাস্টে আমরা যে রেজাল্ট দেখতে পেলাম যে মানুষও মারা যাচ্ছে, একটা দফা দাবি থেকে কিন্তু ক্রমান্বয়ে সেটা বড় হতে থাকলো এবং ফাইনালি এক দফা এক দাবিতে চলে গেল। কিন্তু ইউএস এর মতো একটা নেশনে যারা হচ্ছে রাজপথে খুব সিলি সিলি পয়েন্টের দাবি নিয়েও কিন্তু মাঠে নামতে পারে। ফর এক্সাম্পল পৃথিবী গোলাকার, পৃথিবী ফ্ল্যাট, এটা কিন্তু একটা সাইন্টিফিক টোটালি অথবা একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এক একজনের এক এক মতবাদ থাকে, কিন্তু ওখানে রাইট টু অ্যাসেম্বল এত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যায় যে মানুষ তার সিলি যে পয়েন্টগুলো, সিলি যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো যদি তারা মনে করে যে রাজপথে আমরা একটা গ্রুপ হয়ে নিজেদেরকে কোনো প্লে কার্ডসের থ্রোতে অথবা নিজেরা কোনো মানববন্ধনের থ্রোতে এক্সপোজ করতে চাই, তখন তারা কিন্তু সেটা ডেফিনেটলি পারে, যেটা বাংলাদেশের মতো একটা দেশে খুবই টাফ। এবং আলটিমেটলি দেখা গেল যে বাংলাদেশে ছোট একটা পরিসরে হচ্ছে মানুষ আন্দোলনটা স্টার্ট করে, পরবর্তীতে চারপাশ থেকে মানুষ বাড়তে বাড়তে একসময় পুরো দেশের মানুষ মিলে ওই দফার দাবিগুলোর যে একদম আলটিমেট রেজাল্ট সেটার পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। সো রাইট টু অ্যাসেম্বল খুবই ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, যেটা বাংলাদেশে অ্যাপ্লাই করলে মানুষের অনেক উইয়ার্ড কিন্তু দাবি দেওয়া থাকে, চিন্তা ভাবনা থাকে, মতাদর্শ থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু সেই অধিকার আছে নিজের মতাদর্শ বা নিজের চিন্তা ভাবনাগুলো দেশের সামনে প্রেজেন্ট করা, হোক সেটা পজিটিভ ওয়েতে হোক সেটা নেগেটিভ ওয়েতে। নেগেটিভ ওয়েতে যদি গাইস হয় তাহলে ডেফিনেটলি গভর্নমেন্ট থেকে সেটাকে ভ্যানিশ করে দেওয়া হবে, সেটার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু পজিটিভ ওয়েতে যদি হয়, ইট কুড বি সামথিং ইন্টারেস্টিং হুইচ উইল বি ইফেক্টফুল ফর দ্য পার্টিকুলার নেশন। So right to assemble is such an important point. Number 4, right to petition. Why it's such an important point to be noted in country like Bangladesh. আমরা তোমাদেরকে বলেছিলাম মনে আছে গাইস, ফ্রিডম অফ প্রেস এ যে আমলাতন্ত্রের সার্টেন একটা আমলা যদি নিজেকে কোনো একটা অফেন্স কিংবা ক্রাইমের সাথে জড়িয়ে ফেলে, তাহলে প্রেসের সেই ফ্রিডমটা থাকতে হবে টু ডিসক্লোজ ইট ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, সেটা হচ্ছে ভিজুয়ালি, আর রাইট টু পিটিশনে সেটা হচ্ছে লিখিত আকারে। ফর এক্সাম্পল সরকার দলীয় কোনো একটা লোক ঘোষ নিল অথবা কোনো একটা বড় অফেন্সের সাথে জড়িত হলো, জনগণের জায়গা থেকে সেই যথাযথ রাইটটা থাকতে হবে যেন সেই লিখিত আকারে সরকারের কাছে উপস্থাপন করতে পারে ওই সরকার দলীয় লোকটার যে ভুল সেটাকে, এবং তখন সরকারের জায়গা থেকে দে উইল টেক দোজ পার্টিকুলার ইনিশিয়েটিভস টু রিজাইন দ্যাট গাই, অথবা এই জনগণের থেকে যে লিখিত আকারে যে ব্যক্তিটা দিয়েছে সেটা জমা, তার যে প্রবলেম সেটা যেন প্রপারলি সর্ট আউট করতে পারে এবং সলভ করতে পারে। সো রাইট টু পিটিশন ইজ সাচ এন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, যেন জনগণ এবং সরকারের মাঝে একটা প্রপার কানেকশন যেন থাকে। অ্যান্ড ফাইনালি নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, সাচ এন ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড গাইস। আমরা তখন যে 4টা পয়েন্টের কথা বলেছি সেগুলো কোনো না কোনোভাবে 5 নম্বর পয়েন্টের সাথে কিন্তু সম্পৃক্ত, এবং সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। গাইস শুনতে সিম্পল শোনায়, বাট আমরা জানি আনফরচুনেটলি আমাদের দেশে এটা সবচাইতে মেজর প্রবলেম টু বি সলভড। আমরা আমাদের দেশের মাঝে বাক স্বাধীনতার বড়ই অভাব দেখতে পাই। জনগণের যে মনের কথা আছে, মনের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, অভিব্যক্তি আছে, অভিপ্রায় আছে, অভিরুচি আছে, যা আছে হোয়াট এভার, আমরা কিন্তু প্রকাশ করতে পারি না সঠিকভাবে সরকারের কাছে। ইভেন দো ইন পার্টিকুলার যদি অফিসগুলো বলি, অফিস থেকে আদালত, আদালত থেকে মার্কেট, মার্কেট থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে সোসাইটি, কোনো জায়গায় কিন্তু আমরা প্রপারলি আমাদের বাক স্বাধীনতাটাকে এক্সপোজ করতে পারি না। ইন্টারেস্টিং থিং ইজ ইউএস এর মতো একটা দেশে কিন্তু সবচাইতে পপুলার যে আমি পয়েন্টগুলো গাইজ বললাম তার মাঝে কিন্তু ফ্রিডম অফ স্পিচটা কাউন্ট করা হয় সবচাইতে, আবার বলছি পপুলার হিসেবে, কজ হচ্ছে ওখানে জনগণের যেই চিন্তা ভাবনা সরকারকে একদম লিটারালি গাইজ ট্রাস্ট মি একদম ধুয়ে দিতে পারে। জনগণের যদি মনে হয় কোনো একটা পার্টিকুলার সিটিজেনের যদি ওই দেশের মনে হয় যে সরকার এই জিনিসটা ভুল করেছে, সরকার এই জিনিসটা আরো ওভাবে করতে পারতো, আরো ওভাবে করলে আরো ঠিক হতে পারতো, তখন সে ডাইরেক্ট হচ্ছে সরকারের সাথে কানেক্টেড হয়ে অথবা নিজের মতামতটা কোনো একটা
মিডিয়ামের মাধ্যমে কিন্তু এক্সপোজ করতে পারে, ওই স্পিচটা কিন্তু ফ্রিডমের সাথে সে যেন ডেলিভার করতে পারে, সরকার সেই ব্যাপারে কিন্তু বদ্ধপরিকর, যেটা আমাদের মতো দেশে একদমই স্বপ্নেও ভাবা যায় না, কল্পনাও করা যায় না, একদম অসম্ভব ব্যাপার। আমাদের দেশ থেকে শুরু করে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, এরকম অসংখ্য দেশ আছে যেখানে ফ্রিডম অফ স্পিচের কিন্তু বড়ই অভাব। এখন গেস তোমরা জিজ্ঞেস করতে পারো যে ইউরোপের তো অনেক কান্ট্রি আছে, কেন ওই বারবার ইউনাইটেড স্টেটস এর কথা বলছি? ইউরোপের তো কান্ট্রিগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওখানে কি ফ্রিডম অফ স্পিচ নাই? অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দেশের নাই গাইস। কজ হচ্ছে ফর এক্সাম্পল যদি একটা উদাহরণ দেই, জার্মানির কথা, ওখানে নাৎসি পার্টির কথা তোমরা অনেকে শুনেছো। জনগণ ওখানে চাইলেও নাৎসি পার্টির জন্য বা নাৎসি বাহিনীর জন্য কিন্তু তারা প্রপারলি নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে না। সো অনেক দেশে উন্নত হওয়া সত্ত্বেও আনফর্চুনেটলি ফ্রিডম অফ স্পিচের কিন্তু বড়ই অভাব আছে, যেটা আমেরিকা অসাধারণভাবে বিগত বছরগুলোতে মেনটেন করে এসেছে। সো ফ্রিডম অফ স্পিচ ইন সাচ এন ইম্পর্টেন্ট থিং, যেটা একটা দেশে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে মানুষের যে প্রিভিয়াস একদম আমাদের আজকের এপিসোডের শুরুতে বলেছি মনস্তাত্ত্বিক জায়গা, সেই জায়গাগুলো কিন্তু প্রপারলি বিকশিত হয়। তো এই 5টা পয়েন্ট কিন্তু আমাদের বাংলাদেশে গাইস, তোমরা কি মনে করো যে কতটুকু রাখা উচিত এবং কতটুকু গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা। ফার্স্ট ওয়ান ইজ ফ্রিডম অফ রিলিজিয়ন, দেন ফ্রিডম অফ প্রেস, দেন হচ্ছে রাইট টু অ্যাসেম্বল, রাইট টু পিটিশন অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ।